হ্যাঁ, আজকে শোনা যাচ্ছে। ঠিক আছে, স্টার্ট করছি তাহলে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আগের ক্লাসে যেটা হয়েছিল সেটা আমি একটু ব্রিফলি বলে দিয়ে একটু মিস করে দিয়ে থাকবো। তার কাছে বেসিক্যালি আমরা প্রথম দিকে কিছু কোশ্চেন করেছিলাম তার আগের ক্লাসের যেগুলো পড়ানো হয়েছিল তার উপরে যে যে কোশ্চেনগুলো হতে পারে সেইগুলো। তো ম্যাক্সিমাম কোশ্চেনগুলো খুবই ট্রিভিয়াল ছিল, ম্যাগনিফিকেশনের উপরে বেস। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলাগুলো দিয়েই সব কোশ্চেনগুলো হয়ে গেছে। কিছু কিছু কোশ্চেন বেসিক তোমার ওই বেসিক লেন্সের ফর্মুলা দিয়েই হয়ে গিয়েছিল। কিছু ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেনও ছিল, ইনফরমেটিভ টাইপের এমসিকিউ যেগুলো। আর ম্যাক্সিমাম সবই এই ম্যাগনিফিকেশনের ফর্মুলা দিয়ে হয়ে গেছিলো। তারপরে যেটা আমরা পড়েছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেশন। তো অ্যাভারেশন কী, সেটা কোথা থেকে আসে, এবং সেটার জন্য কি তার কজ ইফেক্ট, হ্যাঁ এই এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। তো অ্যাভারেশনটা কী জিনিস? অ্যাভারেশনটা হচ্ছে যে একটা লেন্সের যে একটা ইমেজ ফর্ম করবে সেই ইমেজটা যদি আইডিয়াল ইমেজের থেকে কতটা ডিস্টর্ট হবে সেটা হচ্ছে অ্যাভারেশন। অ্যাভারেশন অনেক রকম হতে পারে, স্ফেরিক্যাল অ্যাভারেশন, ক্রোমাটিক অ্যাভারেশন, কোমা, অ্যাস্টিগমেটিজম। আরেকটা ডিস্টরশন বলে আরেকটা আছে, তো সেটা আর এখানে মেনশন করা হয়নি। আচ্ছা, তারপর আমরা আইপিস পড়েছিলাম আর কি। আইপিস দু ধরনের আইপিস সিলেবাসে আছে, এবং এই দুটো দিয়েই সমস্ত টেলিস্কোপ বা এতো মাইক্রোস্কোপ, এতো ইনস্ট্রুমেন্ট, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো বানানো হয় সবগুলোই মোটামুটি এই দুটো প্রিন্সিপালের উপরেই ডিপেন্ডেন্ট। হাইগেন আইপিস আর র্যামস্টেন আইপিস, সেটাই হচ্ছে একটা কম্বিনেশন অফ লেন্স। ঠিক আছে, দুটোই একটা প্লেনো কনভেক্স লেন্স ইউজ করা হয় দুটো ক্ষেত্রেই। একটাতে এরকম প্লেনো কনভেক্স লেন্সের দুটো প্লেন, একটার প্লেন সারফেস, একটার কনভেক্স সারফেস, একটা অপরটার ইনফ্রন্টে থাকে। আর এটাতে দুটোই কনভেক্স লেন্স একটা অপরকে ফেস করে। হ্যালো স্যার, হ্যাঁ। ওই হাইগেন প্রিন্সিপাল যে 3 নম্বর পয়েন্ট আছে না, বোথ লেন্স হ্যাভ দেয়ার কনভেক্স সাইড ফেসিং দ্য অবজেক্ট। হ্যাঁ। ও লাইনটার সঙ্গে কিন্তু ছবিটা ঠিক বোঝা যাচ্ছে না, কারণ অবজেক্টটা যে মাঝখানে আছে ওটা মানে কি করে ওই কনভেক্স সাইড দুটো ফেসিং হচ্ছে অবজেক্টে? অবজেক্ট মাঝখানে আছে কি করে বুঝলে? ওই তো ছবিতেই তো দেখলাম। না, অ্যাকচুয়ালি অবজেক্ট মানে যেখান থেকে লাইটটা আসছে, ঠিক আছে? এই যে P1 Q1 এটা অবজেক্ট হচ্ছে এইটার রেসপেক্টে অবজেক্ট, এইটার ও রেসপেক্টে অবজেক্ট কিন্তু বাইরে। ও বুঝতে পারলে আচ্ছা না? আচ্ছা এখানে আচ্ছা, ঠিক আছে অবজেক্ট ঠিক বাই আছে। অবজেক্ট কিন্তু এই পাশে এখানেই কোথাও আছে। তো সেইখান থেকে যখন প্রথম লেন্সের মধ্যে দিয়ে লাইটটা গেল, এটা রিফ্র্যাক্ট হলো, এবার সে এইখানে একটা ইমেজ তৈরি করলো। সেই ইমেজটা কি হবে পরের লেন্সটার জন্য অবজেক্ট। কিন্তু দুটোরই কনভেক্স সারফেস যেটা, সেটা কিন্তু অবজেক্টের দিকেই ফেস করা, কারণ অবজেক্টটাই বাদিকে কোথাও হবে। এই ক্ষেত্রে জিনিসটা আচ্ছা, উল্টো। বোঝা গেল? হ্যাঁ। বেশ বেশ। তো এটা ছিল হাইগেন আইপিস। হাইগেন আইপিসের কী কী অ্যাডভান্টেজ, কী কী ডিসঅ্যাডভান্টেজ, সেইগুলো একটু সংক্ষেপে দেখে নিতে পারো, সেগুলো একটু স্যার, ওই রিভিউ নেগেটিভ করে নাও। আইপিস পজিটিভ আইপিসটা ওইটা কেমন নামটা? কোনটায়, কোথায় কোথায়? ওই হাইগেন আইপিস এর নেগেটিভ আইপিস আর একটা পজিটিভ আইপিস। আচ্ছা, এটা আগের দিন বলেছিলাম অ্যাকচুয়ালি। ওটা ডিপেন্ড করে যে তার যে ইমেজ ফর্ম হবে, হ্যাঁ সেইটা কেমন হবে। ঠিক আছে, তো ওটাকে আহ, দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে নেগেটিভ আইপিস কেন বলা হবে, কারণ যে হাইগেন আইপিসে সবসময় ভার্চুয়াল এই জিনিসপত্রই পাওয়া যেত। যে ম্যাগনিফাই যেটা হবে এটা ভার্চুয়াল অবজেক্ট থেকেই হবে, তার কারণ এখানে দেখো এই যে অবজেক্টটা, এটা তো রিয়েল অবজেক্ট না, এটা ভার্চুয়াল অবজেক্ট, সেই জন্য এর যে ম্যাগনিফিকেশনটা হবে এটা সবসময় নেগেটিভ হবে। কিন্তু ইন দ্য কেস যে র্যামস্টেন আইপিএস, র্যামস্টেন আইপিএসের ক্ষেত্রে কিন্তু রিয়েল অবজেক্টটাকেই ম্যাগনিফাই করবে। ঠিক আছে, তো সেই জন্য এটাকে পজিটিভ আইপিএস বলা হয়।
এখানে যদি রিয়েল অবজেক্ট যদি থাকে তো সেইটাই তো ম্যাগনিফাই হবে, তাহলে সেই ক্ষেত্রে এই জন্য এটাকে পজিটিভ আইপিস বলা হয়। তো ওটা অ্যাকচুয়ালি অবজেক্টটা কেমন রিয়েল অবজেক্ট না ভার্চুয়াল অবজেক্ট এটার উপর ডিপেন্ড করে বলা হয়েছে। যে আইগেন আইপিসের ক্ষেত্রে অবজেক্টটা ভার্চুয়াল, সেই জন্য তার ম্যাগনিফিকেশনটাও একটা নেগেটিভ সাইন চলে আসবে, এই মাইনাস ভি বাই ইউ হবে। আর যদি রিয়েল হয় তাহলে রিয়েল হলে ওই ভিটা মাইনাস ভি হয়ে যাবে, তাহলে ওটা প্লাস ভি বাই ইউ হয়ে যাবে, সেই জন্য এটাকে পজিটিভ আইপিস করে। বুঝে গেল? না আর একবার বলবো? হ্যালো, ঠিক আছে ওটা? হ্যাঁ 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 ঠিক আছে। বেশ বেশ। তো তারপরে একটা ছোট কোশ্চেন ছিল ওই অ্যাকচুয়ালি ওই রিজলভিং পাওয়ার, জাস্ট এই ফর্মুলাটা মনে রাখলেই হবে। তো রিজলভিং পাওয়ারের ফর্মুলাটা হচ্ছে 1.22 ল্যামডা বাই ডি। যেটা থিটাটা হচ্ছে যে ওই রিজলভেবল অ্যাঙ্গেল, মানে কতটা অ্যাঙ্গেল পর্যন্ত একটা ইনস্ট্রুমেন্ট রিজলভ করতে পারে, মানে দুটো অবজেক্ট যদি কাছাকাছি থাকে তাদের তাদের বিটুইন অ্যাঙ্গেল যদি থিটা হয়, তা থিটার ভ্যালু কত হলে সেটাকে রিজলভ করতে পারবে, তা এটা হচ্ছে তার এক্সট্রিম লিমিট। ল্যামডাটা ওয়েভলেন্থ অফ লাইট, আর ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য অ্যাপারচার, মানে তুমি যেটা দিয়ে মেজার করছো, যদি মাইক্রোস্কোপ দিয়ে মেজার করো তাহলে মাইক্রোস্কোপের লেন্সের ডায়ামিটার হবে। একটা দূরবীন দিয়ে মেজার করলে সেই দূরবীনের লেন্সের মেজার ডায়ামিটার হবে। ঠিক আছে? তো এই ফ্যাক্টরগুলো, এটাকে র্যালে ক্রাইটেরিয়া বলা হয়। তো ওই রিজলভিং পাওয়ারটা অ্যাকচুয়ালি ওই র্যালে ক্রাইটেরিয়া দিয়েই ডিফাইন করা হয়। এটা যখন ইন্টারফারেন্স ডিফ্রাকশন করাবো তখন ওই র্যালে ক্রাইটেরিয়াটা লাগবে। তো অ্যাকচুয়ালি সব যত ইনস্ট্রুমেন্ট বানানো হয় সবগুলোই র্যালে ক্রাইটেরিয়া মেনেই চলবে। ঠিক আছে? তো এইটা আগের দিন এইগুলো করানো হয়েছিল। তো আজকে বাকি পার্টটা করব। বাকি পার্ট বলতে আমরা ফিজিক্যাল অপটিক্সটা কমপ্লিট করার চেষ্টা, এতক্ষণ সব জিওমেট্রিক্যাল স্যার অপটিক্স। আর একটা কোশ্চেন ছিল ওই আগের দিন, ওই কোশ্চেন 5 আর কি, ওই শর্ট কোশ্চেন যেটা আর কি এমসিকিউ একটা ছিল, কোশ্চেন 5 একটু দেখুন। হ্যাঁ ওই হোয়াট শুড বি, না না এটা নয়, ওই হচ্ছে ওই ওই এমসিকিউটা আর কি, ওই হোয়াট শুড বি ইনক্রিজ টু ইনক্রিজ হুম দ্য অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, ওইটা ওইটা একটু হুম। বলে দিন কথা, মানে বুঝতে পারলাম না। দেখো, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন ভুলে যাও। কোশ্চেনটা হচ্ছে যে ম্যাগনিফিকেশন বাড়াতে হবে। ঠিক আছে? ম্যাগনিফিকেশন এনি কাইন্ড অফ ম্যাগনিফিকেশন হতে পারে। তো এখানে স্পেসিফিকলি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনটা বলতে জাস্ট ওটাকে কনফিউজ করে দেওয়ার জন্য। তোমার কোশ্চেনটা বেসিক্যালি যে ম্যাগনিফিকেশন একটা মাইক্রোস্কোপে কীভাবে বাড়ানো যাবে। তো অপশানগুলো দেখো, ফোকাল লেন্থ অফ দ্য লেন্স, ফোকাল লেন্থ বাড়িয়ে কিন্তু ম্যাগনিফিকেশন বাড়ানো যাবে না। হ্যাঁ, দেখো, ফোকাল লেন্থ একটা লেন্সের কিন্তু ফিক্স থাকবে। অবজেক্ট সাইজে তুমি চেঞ্জ করতে পারবে না, লেন্থ অ্যাপারচারও তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি যেটা চেঞ্জ করতে পারবে সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য লেন্স। পাওয়ার মানে কি, এই যে ফর্মুলাটা বলেছিলাম যে দুটো লেন্স থাকে তাহলে কম্বিনেশন হলে কী হয়, ওয়ান বাই, এটা অ্যাকচুয়ালি ওয়ান বাই পি হয় আমার মনে হচ্ছে, এটা ফর্মুলাটা একবার দেখে নেবে। তো এটা কী হয়, 1/f1 প্লাস 1/f2 মাইনাস ডি বাই f1 f2। ডিটা কি, ডিটা হচ্ছে দুটো লেন্সের মধ্যে যে ডিস্টেন্স সেটাকে ডি দিয়ে। এবার যদি একটা মাইক্রোস্কোপ হয় তাহলে মাইক্রোস্কোপে দুটো লেন্স থাকবে, একটা চোখের কাছে যেটাকে আমরা ওই আইপিস বলতাম, আর যেটা অবজেক্টের কাছে সেটা অবজেক্ট লেন্স বলা হয়। তো এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটা ভ্যারি করানো যায়। তো সেইটা ভ্যারি করিয়ে আমরা কী করবো, টোটাল যে কম্বিনেশনটা লেন্সের, দুটো লেন্সের যে কম্বিনেশন তার এটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো সেইটা কন্ট্রোলেবল। তাহলে কি কন্ট্রোলেবল, সেটা হচ্ছে পাওয়ার অফ দ্য লেন্স। পাওয়ার অ্যাকচুয়ালি 1/f-টাকেই পাওয়ার বলা হয়, ফোকাল লেন্থের রেসিপ্রোকালটাকে পাওয়ার বলা হয়। এবার যদি একটা ইনস্ট্রুমেন্ট হয় তাহলে তো একটা ফোকাল লেন্থ হবে না, দুটো ফোকাল লেন্থ হবে। তাহলে সেক্ষেত্রে কম্বিনেশনটা নিতে হবে। তাহলে একটা ঠিক ফোকাল, আছে। একটা লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ করে কিন্তু তুমি ম্যাগনিফিকেশন বাড়াতে পারবে না, তোমাকে টোটাল ওই কম্বিনেশনটার ফোকাল লেন্থ চেঞ্জ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। আর কোনো কোশ্চেন আগের দিনের থেকে? যদি
যদি তাকে বলতে পারো, নাহলে আমরা স্টার্ট না করবো আজকের না ক্লাসটা। ঠিক আছে ঠিক আছে। বেশ বেশ বেশ। তো আমরা ফিজিক্যাল অপটিক্সের যেটা শুরু করবো। ফিজিক্যাল অপটিক্সের প্রথমেই এটা আছে ওই ওয়েভ মোশন আছে, ওয়েভ থিওরি অফ লাইট, হাইগেন্স প্রিন্সিপাল, এইগুলো হয়ে গেলে তারপরে ইন্টারফেরেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এইগুলো এই কয়েকটা জিনিসপত্র আছে সিলেবাসে। তো আমরা প্রথমে শুরু করবো ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে। তো ওয়েভ থিওরি অফ ওয়েভ, প্রথমে ওয়েভ আলোটাকে, তো ওগুলো সব ফিজিক্যাল অপটিক্স, মানে আলোগুলোকে সব ওয়েভ হিসেবে কনসিডার করা হবে। কোয়ান্টাম অপটিক্স যখন করবো তখন দেখবো যে সেখানে ওয়েভ পার্টিকেল দুটোই থাকে। তো এখন আপাতত আমরা ওয়েভ অপটিক্সটাই করছি, হ্যাঁ, যেটাকে ফিজিক্যাল অপটিক্সও বলে। তো প্রথম কথা হচ্ছে ওয়েভ কাকে বলে না, ওয়েভ হচ্ছে যে এমন একটা এন্টিটি যেটা স্পেস টাইম দুটো একসাথে ভ্যারি করবে, মানে একসাথে টাইমও চেঞ্জ হবে, তার পজিশনও চেঞ্জ হবে। মানে এখানে দেখো এই যে এখানে ছবিটা দেওয়া আছে, যে এটা একটা ওয়েভ, হ্যাঁ, এটা ধরো কিসের সাথে কিসের গ্রাফ, এইদিকে হচ্ছে যে দুটো একটা ফ্রেম, মানে একটা সাইটা হচ্ছে ওয়েভ ফাংশন বা একটা ফিজিক্যাল মেজারেবল কোয়ান্টিটি, আর এক্সটা হচ্ছে ডিস্টেন্স। টি ইকুয়াল টু জিরো, বাট ইনিশিয়াল টাইমে সে তার ওয়েভ ফাংশনটা এরকম দেখতে ছিল। টি ইকুয়াল টু টি মানে সাম কিছু সেকেন্ড পরে সেটা কী হলো না, একটু উপরে উঠে গেল। এবার এই এস আর এস প্রাইম ফ্রেমের মধ্যে এটা হচ্ছে এই যে এস প্রাইম ফ্রেমটা ভি ভেলোসিটি নিয়ে এটিএম, ওই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে তোমরা যেরকম করতে না, সেই রকম। তাহলে সাপোজ তোমরা যে ধরে নিলাম যে আমাদের ওয়েভ ফাংশন যেটা সাই ছিল, তো ওইটা ওয়েভ ফাংশন না হয় যে কোনো একটা মেজারেবল কোয়ান্টিটি হতে পারে, ঠিক আছে, এটা মনে করো ডিস্টারবেন্স কোনো একটা জিনিস। এটাকে কী দেওয়া লেখা হলো, ফাংশন অফ এক্স কমা টি, তাই তো? কী আছে না, ভ্যারিস ইন বোথ স্পেস অ্যান্ড টাইম। তাহলে স্পেসের ফাংশন এক্স আর টাইমের ফাংশন টি। তাহলে যে সাই যেটা হবে এটা ফাংশন অফ এক্স অ্যান্ড টি, ঠিক আছে। তো এইটা হলো গিয়ে একটা মেজারেবল কোয়ান্টিটি। তো এইবার বলছে যে দুটোর মধ্যে যে তাহলে ডিফারেন্সটা কী হবে, যে একটা পার্টিকুলার টাইম পরে তবে ফাংশন যে চেঞ্জ হয়েছে, সেটা কীভাবে চেঞ্জ হয়েছে না, দেখো এই যে এই যে ফ্রেমটা ছিল এস ফ্রেম, সেটা একটা রেস্টে ছিল টি ইকুয়াল টু জিরোতে। টি ইকুয়াল টু টি টাইমে কী হলো না, এই ফ্রেমটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে তাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে সাই যেটা হবে পরেরটার ক্ষেত্রে কী হবে না, এফ অফ এক্স প্রাইম হবে, তার কারণ এই ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে না, আগে যেটা এক্স ছিল সেটা এখন এক্স প্রাইম হয়ে গেছে, একটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে যদি অ্যাট এনি টাইম টি আমি যদি ক্যালকুলেট করতে চাই, একটা পয়েন্ট, সাপোজ একটা পয়েন্ট পি নিয়ে নাও, এই যে পয়েন্টটা পি, ঠিক আছে, তাহলে এই পয়েন্টের পি যদি আমি মেজার করতে চাই, তাহলে তার কী হবে, সেই এক্স প্রাইমটা আমাদের কী হবে, এক্স প্রাইমটা না হবে এক্স মাইনাস ভিটি। তার কারণ কি, টোটালটা তো আমাদের এক্স ছিল এই এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, আর এইটুকু ডিস্টেন্সটা ভিটি, তার কারণ ভি ভেলোসিটি নিয়ে টি টাইমে গেল এই পর্যন্ত, তাহলে এইটুকু হলো ভিটি। তাহলে এক্স মাইনাস ভিটি করলে আমাদের এক্স প্রাইমটা পেয়ে যাবো। এক্স প্রাইমটা কি না, এই নতুন যে ফ্রেমটা হলো সেই ফ্রেমে তার পজিশন, ঠিক আছে। তাহলে আমাদের সাই যেটা হলো, সাই অফ এক্স কমা টি, এটা কী হবে, এটা নতুন ওয়েভ ফাংশন হয়ে গেল। এটা কী হবে না, এফ অফ এক্স মাইনাস ভিটি, এটাই আর কি, বুঝছো তো? তার মানে যদি এবার যদি এটা উল্টো দিকে যেত, ঠিক আছে, যদি সাপোজ এই দিকে না গিয়ে ভেলোসিটিটা অপোজিট দিকে হতো, ইফ দ্য মোশন ইজ ইন অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন হলে কী হতো না, ভিটা মাইনাস ভি হয়ে যেত, মানে এই ভেলোসিটি এই দিকে না গিয়ে এই দিকে যেত, উল্টো দিকে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে এক্স প্রাইম যেটা হতো সেটা কী হতো, শুধু ভিটাকে মাইনাস ভি করে দিতাম আর সব কিছু একই থাকতো, তাহলে এটা হতো এক্স প্লাস ভিটি। এই প্লেন ওয়েভ ইকুয়েশনেও কিন্তু এই একই কনসেপ্টে লাগানো হয়। সেক্ষেত্রে এক্স কমা টি আমাদের কী দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে এফ অফ এক্স প্লাস ভিটি। দেখো এখান থেকে যে এইখান থেকে যে কোশ্চেন এখান থেকে ডাইরেক্ট কিছু আসবে তা নয়, এটা জাস্ট একটা বোঝানোর জন্য আর কি, যে আমাদের ওয়েভের যে কনসেপ্টটা, মানে একটা ফরওয়ার্ডিং ওয়েভ একটা ব্যাকওয়ার্ডিং ওয়েভ কীভাবে বোঝাবে, ঠিক আছে। মানে ওইটা তোমাকে ইকুয়েশন দেখে বলতে হবে যে ওই মোশনটা কোন দিকে, এক্সের ফরওয়ার্ড ডিরেকশনে বা না নেগেটিভ ডিরেকশনে। সেইগুলো কিন্তু ওই ইএম থিওরিতেও, ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতেও কিন্তু এই জিনিসগুলো লাগবে আর কি, যখন পোলারাইজেশন করাবো
সেই জন্য এই পার্টটা একবার একটু বলে দিলাম। ঠিক আছে, এটাতে কোনো আশা করি কোনো অসুবিধা নেই, এটা খুবই সহজ জিনিস। তারপরে আমরা যেটা করবো এটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ওয়েভ ইকুয়েশন। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে একটা ওয়েভ কী ধরনের ইকুয়েশান ফলো করবে। তো দেখো এটা খুবই সহজ। তো আমরা কি জানি যে একটা আরবিটারি ওয়েভ ফাংশন সাই অফ এক্স কমা টি আমাদের কেমন দেখতে হয়। এটাকে যেটা করলাম এফ অফ এক্স মাইনাস ভিটি হয়, মাইনাসটা প্লাসও হতে পারে, মানে যদি মাইনাস হলে কী হবে না একটা ফরওয়ার্ড ডিরেকশানে মুভ করবে, প্লাস হলে কী হবে না একটা নেগেটিভ ডিরেকশানে মুভ করবে। এবার কেন প্লাস হলে ফরওয়ার্ড হচ্ছে, ব্যাকওয়ার্ড হচ্ছে, ফরওয়ার্ড হচ্ছে, এই জিনিসটা যেন কনফিউজ না হোক, এই জন্য এটা বলে দেয়। তাহলে আমাদের এটাকে এরকমভাবেও লিখতে পারি যে এফ অফ এক্স প্রাইম, যেখানে এক্স প্রাইমটা আমাদের কি এক্স মাইনাস প্লাস, এরকমভাবে আমরা এই নোটেশনটা ইউজ করি। এবার ওয়েভ ইকুয়েশন মানে কি, ওই যেমন আমরা সোডিঞ্জার ইকুয়েশন করেছিলাম অনেকটা ওই রকমই আর কি। তো সেক্ষেত্রে কী করবো না এই সাইটাকে একবারে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। তাহলে কী হবে, পার্শিয়াল ডেরিভেটিভ হবে ডিএফ বাই ডি এক্স প্রাইম, কারণ এটা এক্সের তো ফাংশন নয়, আমি এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কিন্তু এটা তো এক্স প্রাইমের ফাংশন, তাই না? এটাকে জন্য এক্স প্রাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করে আবার এরকম করতে হবে। ঠিক আছে, তো এটা আমাদের কি দাঁড়ালো, তাহলে এটা যদি এইভাবে কনসিডার করা হয়, তাহলে কি দাঁড়াবে না এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি ডেল লেখা হয়, হ্যাঁ, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ আর কি, কারণ এক্স্যাক্ট কোঅর্ডিনেট তো নয়, তাহলে এটাকে লিখতে পারি ডিএফ বাই ডি এক্স প্রাইম। সিমিলারলি এটাকে যদি আরও একবার ডেরিভেটিভ করতাম তাহলে কী হতো, ডি টু সাই বাই ডে এক্স টু, ডবল ডেরিভেটিভ আর কি, এই সেম জিনিসটাই হতো। ঠিক আছে, তাহলে আর একটা চলে আসবে, তাহলে এটা কী হবে ডি টু এফ বাই ডি এক্স প্রাইম স্কোয়ার। এইবার দেখো, এইবার যদি এটা তো এক্সের রেসপেক্টে হলো, এবার যদি টাইমের রেসপেক্টে করি তাহলে ওয়েভ মোশন আমাদের কি দুটো কোঅর্ডিনেট লাগবে, একটা এক্স একটা টি। আর টাইমের রেসপেক্টে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে কেমন দেখতে লাগবে, তাহলে যদি করি ডেল সাই বাই ডেল টি, তাহলে কী দাঁড়াবে না ওই একই রকমভাবে করবো যে ডি এফ বাই ডি এক্স প্রাইম কিন্তু কী হবে ডেল এক্স প্রাইম বাই ডেল টি। এটা ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে যে অ্যাকচুয়ালি দেখো এই যে ডেল এক্স প্রাইম বাই ডেল টি, সেইটা মানেই তো আমার হচ্ছে ভি, তাই না? তার কারণ দেখো এই যে ভিটা কোথায় এসেছিলো, এই ফ্রেমে এসেছিলো এক্স প্রাইম ফ্রেমে, কারণ এই ফ্রেমটা তো একটা রেস্ট ছিল, হ্যাঁ, টি ইকুয়াল টু জিরোতে। তো এই ফ্রেমে কী হলো না সেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করা শুরু করেছিল, তাহলে ওইটা আমার ভি। এবার সেই ভিটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তো সেই জন্য আমরা এটাকে কীভাবে লিখবো না ডিএফ বাই ডি এক্স প্রাইম, এটা মাইনাস প্লাস ভি, মানে যদি ফরওয়ার্ড দিকে যায় তাহলে মাইনাস ভি, আর ব্যাকওয়ার্ড দিকে গেলে প্লাস ভি, সেম কনভেনশন ফলো করে। এবার এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দাও ডেল টু সাই বাই ডেল টি টু, এটা কি দাঁড়াবে, এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে ওই সেম জিনিসটা আরেকবার রিপিট হবে, তাহলে একটা ভি স্কোয়ার হয়ে যাবে, আর কী হবে ডি টু এফ বাই ডি এক্স প্রাইম স্কোয়ার। তাহলে দেখো এই দুটোর মধ্যে কিন্তু একটা রিলেশন আমরা পেয়ে গিয়েছি। জাস্ট এটাকে যদি ডিভাইড করে দেওয়া হয়, এই ইকুয়েশান আর এই ইকুয়েশানটা যদি কম্বাইন করা হয়, দেখো দুটোতেই এই কমন ফ্যাক্টরটা আছে, তাহলে আমাদের কাছে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে ডেল টু সাই বাই ডেল এক্স টু ইকুয়াল টু হচ্ছে 1/v স্কোয়ার ডেল টু সাই বাই ডেল টি টু। তো এইটা হচ্ছে ডিফারেন্সিয়াল ওয়েভ ইকুয়েশন। প্রুফটা মনে রাখার দরকার নেই, জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার এখানে
এখান থেকে অনেক কিছু জিনিস এক্সটেন্ড করা যায়, সুপার পজিশন অফ ওয়েভ করা যায়। হ্যাঁ, তো সুপার পজিশনের ক্ষেত্রে কি হবে, সুপার পজিশনের ক্ষেত্রে কি হবে না, যদি একটা F1 হয় একটা F2 হয়, তাহলে দুটো জাস্ট অ্যাড হয়ে যাবে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। তারপর প্রথমটার ক্ষেত্রে কনস্ট্যান্টটা C1, তাহলে এটা কি হলো F1, এটা কি হলো x মাইনাস ভিটি। আমরা ধরে নিচ্ছি সব ফরওয়ার্ড মুভিং ওয়েভ, একটা ফরওয়ার্ড মুভিং ওয়েভ, কয়েকটা ধরে নিলাম। মানে ধরো একটা ওয়েভ এইরকমভাবে আসছিল এইদিকে, আর একটা ওয়েভ এইরকমভাবে আসছিল, তাহলে দুটো সুপারপোজ করবো এক টাইম টিতে, তাহলে তার ক্ষেত্রে যে ইকুয়েশনটা কী হবে, তো এটা মনে করো F1, এটা মনে করো F2, ঠিক আছে, তাহলে সেটা এরকম হবে F2। তাহলে ব্যাকওয়ার্ড মুভিংয়ের ক্ষেত্রে আমরা কী লিখি, এক্স প্লাস ভিটি লিখি, ঠিক আছে। তো এইখান থেকেই সুপার পজিশনটা, এটা মাথায় রাখতে হবে, যদি সেম ভেলোসিটিতে আসে তবে এইভাবে লেখা সম্ভব আর কি। এইবার এটা ওই সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রেও লেখা যায়। হ্যাঁ, সাইনোসয়েডাল ওয়েভ মানে কি, এটা সাইন ফাংশন, মানে যদি আমাদের ওয়েভ ফাংশনটা এরকম দেওয়া থাকে যে সাইনোসয়েডাল ওয়েভ ফাংশন, কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম সব সাইনোসয়েডালেই করা থাকে আর কি। এক্স কমা টি ইকুয়াল টু এ সাইন কে এক্স, এটাকে লিখে নিলাম কে এক্স মাইনাস ভিটি, এইরকম লিখতে পারি। আর একটা ওয়েভ এরকমভাবে লিখতে পারি, মানে সাইন থাকলে কজও একটা থাকতে পারে, কজ কে এক্স প্লাস ভিটি। কিছুই না, এটা জাস্ট সাইন হবে না কজ হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করবে না, ইনিশিয়ালি কোথা থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। সাইন জিরো কত, জিরো, তার মানে যদি এই পয়েন্ট থেকে শুরু হয় তাহলে সেটা সাইনওয়ালা ফাংশন হবে, এরকমভাবে যাবে। আর এটা ধরো এইদিকে আমার হচ্ছে সাই, এইদিকে আমার হচ্ছে এক্স, ঠিক আছে। আর যদি আমাদের যদি এই পয়েন্ট থেকে শুরু হয়, এইরকমভাবে যায় ফাংশনটা, তাহলে সেটা কী হবে, কজ হবে। তার কারণ কি, কজ জিরো ওয়ান, তাহলে এক জিরোতে একটা ভ্যালু থাকবে, আর এটা হলো সাইন। তাহলে কোন ফাংশনটা সাইন হবে, কোন ফাংশনটা কজ হবে, সেটা কিন্তু তার ওই ছবি দেখেই বুঝে নিতে হবে। তো এরকম কোশ্চেনও কিন্তু আসে যে, হ্যাঁ কেউ কিছু হ্যালো হ্যাঁ মনিক দা, হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি ওই মাইক্রোফোনটা একটু কাছে ধরবা, হ্যাঁ সাউন্ডটা খুব স্লো আসছে, বুঝতে পেরেছো? সাউন্ড কম আসছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আগের আছে। ভিডিওটা খুব স্লো এসেছে, আপলোড করতে গিয়ে দেখি স্লো একটু। ও এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। আর যদি মাইক্রোফোনটা দূরে থাকে একটু কাছে নিয়ে নিও, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো কী বলছিলাম, হ্যাঁ, তো এটা হচ্ছে যে ওয়েব ফাংশনটা সাইন দিয়ে লেখা হবে না কজ দিয়ে লেখা হবে। হ্যাঁ, সেটা কিন্তু তার ওই স্টার্টিং পয়েন্টটা দেখে মেজার করতে হবে। মানে যদি জিরো থেকে শুরু হয় তার মানে ওটা সাইন ফাংশন হবে, আর যদি একটু উপর থেকে শুরু হয়, ওয়ান থেকে শুরু হয়, তাহলে সেটা কোসাইন ফাংশন হবে, ঠিক আছে। তো এটা ছিল অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল কেস। যদি থ্রি ডাইমেনশনাল কেস হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের থ্রি ডি ওয়েভ ইকুয়েশনটাও লেখা যেতে পারে। কীরকম হবে, থ্রি ডি ওয়েভ ইকুয়েশন কী হবে না, এইখানে একটা কোঅর্ডিনেটের জায়গায় তিনটে কোঅর্ডিনেট হবে। তো সেটা অ্যাকচুয়ালি কীরকমভাবে লেখা হয়, ডেল স্কোয়ার সাই ইকুয়াল টু ওয়ান আপন ভি স্কোয়ার ডেল টু সাই বাই ডেল টি টু। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফর্ম, এটা ওয়ান ডাইমেনশনাল ফর্ম। তো এখানে ডেল স্কোয়ারটা কি, এটা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে, মানে এর মধ্যে তিনটে ওই থাকবে আর কি। তার মানে কেমন, ডেল টু বাই ডেল এক্স টু প্লাস ডেল টু বাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু বাই ডেল জেড টু, এইরকম আর কি। তো এটা
ছিল বেসিক্যালি থ্রি ডাইমেনশন ওয়েভ ইকুয়েশন। এবার যে প্লেন ওয়েভের যে আমরা ইকুয়েশনগুলো লিখি না, যেটা এ সাইন ওমেগা টি এ টু দি পাওয়ার আই ওমেগা কে ডট আর মাইনাস, সেগুলো অ্যাকচুয়ালি এই ওয়েভ ইকুয়েশনটাকে সলভ করে আসে। তো সেই সলভ এখন করার দরকার নেই, এটা অনেকভাবে করা যেতে পারে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে সলভ করে এটা করা যেতে পারে। সব থেকে যেটা ওই ইলেকট্রোম্যাগনেটিক্সের যেভাবে সলভ করানো হয়, অ্যাকচুয়ালি গ্রিনস ফাংশন মেথড দিয়ে সলভ করে, তো এত কমপ্লিকেটেড মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তো আমরা সলিউশনটা কী জানি যে না, সাই অফ একটা সিম্পল ওয়েভ ফাংশন যে থ্রি ডাইমেনশন কেসে হয়, তাহলে সেটা আমরা কী জানি যে সাই অফ আর কমা টি। আরটা কি না, আরটা হচ্ছে থ্রি ডাইমেনশন ওয়েভেরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের যে সলিউশন যেটা আছে, সলিউশন অফ দ্য ওয়েভ ফাংশন এরকম আসে যে এ ই টু দি পাওয়ার আই কে ডট আর মাইনাস প্লাস ওমেগা টি, এরকম একটা সলিউশন আসে। তো এই সলিউশনটা কোথা থেকে আসে না, এই ইকুয়েশনটাকে সলভ করে এটাকে প্লেন ওয়েভ সলিউশন বলা হয়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা সলভ করে আসে। সলভটা এখন করার দরকার নেই, জাস্ট ওই ফরম্যাটটা মনে রাখলেই হবে। তো এইটাকে বলা হচ্ছে প্লেন ওয়েভ সলিউশন। এটা অ্যাকচুয়ালি প্লেন ওয়েভ ইকুয়েশন। ঠিক আছে, এবারে কেটা কি, কেটা হচ্ছে ওয়েভ ভেক্টর বলা হয়, প্রোপাগেশন ভেক্টর বলা হয়, যা হলো যে 2π বাই ল্যামডা, ওমেগাটা হচ্ছে 2π নিউ। হ্যাঁ, এগুলো আশা করি সবাই জানে। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা করব, তো ওয়েভ মোশন মোটামুটি বোঝা গেল, ওয়েভ ইকুয়েশনটাও বোঝা গেল, থ্রি ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন কেমন হয়। এরপরে আমি যেটা করবো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট হাইগেন প্রিন্সিপাল, এটা সিলেবাসে আছে। তো হাইগেন প্রিন্সিপাল কী বলে, তো স্টেটমেন্টটা আমি এখানে লিখেই দিয়েছি জাস্ট খুব শর্ট ওয়েতে। তো এরকমভাবে যদি কোনো একটা মাত্র এরকম স্টেটমেন্ট হয় না, জাস্ট আমি পুরো জিনিসটাকে ব্রিফলি বোঝানোর জন্য লিখেছি। তো কী বলেছে যে এটা হোমোজিনিয়াস আইসোট্রপিক মিডিয়াম। এবার এখানেই একটা কোশ্চেন আছে যে হোমোজিনিয়াস আইসোট্রপিক মিডিয়াম মানে কি, যেটা একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে গেলে তার ভেলোসিটি কোনো চেঞ্জ হবে না, মানে হোমোজিনিয়াস চারিদিকে সমান। আইসোট্রপিক মানে তিনটে দিকেই সেম, এক্স ডিরেকশনে গেলেও যা হবে, ওয়াই ডিরেকশনে গেলে যা হবে, জেড ডিরেকশনে গেলেও তাই হবে। ঠিক আছে, তো in a homogeneous anisotropic medium, every point or primary object serves as a source of spherical secondary wavelets that travels with a speed and frequency equal to that of the primary wave. এবার এখানে অনেকগুলো আননোন টার্ম মনে হতে পারে যে না আমার প্রাইমারি ওয়েভ কোনটা, সেকেন্ডারি ওয়েভলেট বা কোনটা। ঠিক আছে, তো এটা বলে রাখি, প্রাইমারি ওয়েভ মানে হচ্ছে যে প্রথম যে অসিলেশনের যে কেন্দ্রবিন্দুটা, তার রেসপেক্টে যে যত দূর পর্যন্ত যাবে, এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ। সেকেন্ডারি ওয়েভ মানে সেইটা যদি আরেকটা অবজেক্টকে ধাক্কা দেয়, তাহলে সে ধরো পাশাপাশি অনেকগুলো এরকম ওয়েভ এরকমভাবে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে সোর্স। তাহলে কি হলো, তাহলে এইখানে গিয়ে এই একটা পয়েন্টকে পুরো ধাক্কা দিল, তাহলে কি হলো, এরকমভাবে ডিভাইড হয়ে গেল, এরকমভাবে হলো। তাহলে এইটা আমাদের কী ছিল, এটা আমাদের প্রাইমারি ওয়েভ ছিল। আর পরে যেটা ধাক্কা লাগার পরে যে আবার একটা ওয়েভ জেনারেট হলো, সেটা আমার সেকেন্ডারি ওয়েভ। ঠিক আছে, তো এটা বলছে যে দ্যাট ইকুয়াল টু রুট অফ দ্য প্রাইমারি ওয়েভ, দ্যাট ইজ স্পেরিক্যাল যে সেকেন্ডারি ওয়েভলেটগুলো হবে, সে ট্রাভেল উইথ দ্য স্পিড অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু দ্য প্রাইমারি ওয়েভ। মানে প্রাইমারি ওয়েভ যে স্পিড এবং ফ্রিকোয়েন্সি নিয়ে গেছিলো, সেটা সেম স্পিড এবং ফ্রিকোয়েন্সি নিয়ে যাবে হচ্ছে সেকেন্ডারি ওয়েভগুলো। তো এইখানে ধরো এই যে ছবিটা এখানে আঁকা রয়েছে, তো ছবিতে ধরো মনে করো এই ওটা হচ্ছে একটা পয়েন্ট সোর্স। ঠিক আছে, এইটা মনে করো একটা হচ্ছে গিয়ে আমাদের পয়েন্ট সোর্স। এখান থেকে লাইটটা অ্যাজ এ ওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে, এবার দেখো একটা পয়েন্ট সোর্স যদি হয়, তাহলে তার ওয়েভ ফ্রন্টগুলো কেমন হবে, সব স্পেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। একটা যদি লম্বা সোর্স হতো, তাহলে হলো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হতো। হ্যাঁ, মানে তরঙ্গ মুখ ওয়েভ ফ্রন্ট বাংলায় বললে আর কি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইগেন্স প্রিন্সিপাল, যে না কী বলেছে না, প্রাইমারি ওয়েভের যে ওয়েভলেটগুলো যে ফ্রিকোয়েন্সি এবং ভেলোসিটি নিয়ে যাবে, সেকেন্ডারি ওয়েভগুলো কিন্তু সেম ভেলোসিটি নিয়ে যাবে। তাহলে মনে করো আমাদের প্রাইমারি, এখানে প্রাইমারি ওয়েভটা কোনটা না, হচ্ছে যে এবি। ঠিক আছে, তাহলে এবিটা হচ্ছে প্রাইমারি ওয়েভ। সেকেন্ডারি ওয়েভলেটটা কী হবে না, পরেরগুলো এই A1 B1 বা A প্রাইম B প্রাইম, তাহলে এইটা আমার প্রাইমারি, এগুলো সেকেন্ডারি। তাহলে বলছি যে এই প্রাইমারিগুলো যে ভেলোসিটি বা ওয়েভলেন্থ নিয়ে যাবে, সেকেন্ডারিগুলো সেম নিয়ে যাবে। তার কারণ কি, যে না মিডিয়ামটা আমাদের হোমোজিনিয়াস এবং আইসোট্রপিক। এটা অ্যাকচুয়ালি খুবই মানে
এক্সপেরিমেন্টালি দেখানোটা খুবই কঠিন, বা অ্যাকচুয়ালি দেখানো যায় না। মানে তুমি যেটা পুকুরের মধ্যে ঢিল ফেলো, তাহলে প্রথম যে ঢেউটা হবে আর পরের ঢেউটা হবে সেটা তো নিশ্চয়ই একই ভেলোসিটি নিয়ে যাবে না, বাট আস্তে আস্তে ডিসিপেশন হতে হতে কমতে কমতে একটা টাইমে গিয়ে থেমে যাবে। তো এটা অ্যাকচুয়ালি আইডিয়াল কেস ধরে নেওয়া হয়, যদি ডিসিপেশনলেস কোনো সিস্টেম হয় আইডিয়াল, হ্যাঁ, সেই ক্ষেত্রে এগুলো ভ্যালিড। অ্যাকচুয়ালি যে একটা যে ইন্টেন্সিটিটা কীভাবে চেঞ্জ হবে, তো সাপোজ এই যে দেখো আমাদের ও এ আছে আর ও বি আছে, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে ইন্টেন্সিটি কীভাবে চেঞ্জ করবে? একটা ফর্মুলা আছে, তো ইন্টেন্সিটি চেঞ্জ করবে না কি 1 + cos থিটা, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে? এটা প্রুফ আছে, প্রুফটা দরকার নেই, ইভেন এই প্রুফটা অনার্সেও প্রুফটা পড়ানো হয় না, চাইলে কেউ দেখতেও পারো, তবে দরকার নেই। জাস্ট এটা মাথায় রাখবে যে ইন্টেন্সিটিটা কীভাবে প্রপোর্শনাল হয় 1 + cos থিটা, এই এই প্রপোর্শন, ঠিক আছে? তা থিটাটা কি? থিটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন দ্য ওয়েভ নর্মাল, মানে ওয়েভ নর্মাল মানে কি, এই একটা শুরু আর এই একটা শেষ, ঠিক আছে? ও এ আর ও বি, এই দুটোর মধ্যে, ঠিক আছে? তাহলে সাপোজ যদি সেকেন্ডারি ওয়েভলেটের ক্ষেত্রে যে একটা ওয়েভ আর একটা ওয়েভের ঠিক পিছনে থাকে, মানে সাপোজ ইফ একটা ওয়েভ আর একটা ওয়েভের পিছনে, মানে তাদের মধ্যে 180 ডিগ্রি ফেজ গ্যাপ, এইটা মানে কি, এটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে এইখানে যদি এ থাকে, এখানে যদি বি থাকে, তাদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে ইফ থিটা ইকুয়াল টু পাই, তাহলে আমাদের ইন্টেন্সিটি কী হবে? ইন্টেন্সিটি কী হবে তাহলে তো বলো? থিটা যদি 180 ডিগ্রি হয়, ইন্টেন্সিটি আমি কী বলেছি, 1 + cos থিটার সাথে প্রপোর্শন হবে। তাহলে যদি থিটাটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে ইন্টেন্সিটি কী হবে? 2 হবে, ইকুয়াল টু হবে cos 180 ডিগ্রি ভ্যালু কত? -1। তাহলে কী হবে? ও আচ্ছা আচ্ছা, 0 হবে। তাই তো হওয়া উচিত, তাই না? একটা হুম, ওয়েভ যদি সামনের দিকে যায়, একটা ওয়েভ যদি পিছনের দিকে যায়, তাহলে মিডিলে তুমি তো কোনো কিছুই পাবে না, বুঝতে হুম, পারছো না? মানে একটা ওয়েভ এই দিকে যাচ্ছে আর একটা ওয়েভ এই দিকে যাচ্ছে, দুটো অপোজিট দিকে, তাহলে একটা মিডিলে কোনো সুপার পজিশন নেই, তার মানে 0। এটা তুমি এখান এই ফর্মুলা থেকে দেখিয়ে দিলে। তো এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিটা যখন সুপার পজিশন হবে, যে কোনো এনি কাইন্ড অফ সুপার পজিশন হতে পারে, তাহলে সেটা প্রপোর্শন হবে কি 1 + cos থিটা। তো এটা মাথায় রাখবে। এরপরে আইএন প্রিন্সিপাল থেকে সবই করা যায়, যে ওই ল অফ রিফ্লেকশান, হ্যাঁ, ল অফ রিফ্রাকশান বা ফার্মার প্রিন্সিপালও এখান থেকে করাই যায়। হ্যাঁ, তো এইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কারণ প্রুফগুলো এখন আর দরকার নেই। তো ল অফ রিফ্লেকশান, ল অফ রিফ্রাকশান সবই তোমরা জানো। এখান থেকে আচ্ছা, একটা প্রবলেম করা যেতে পারে। তো এটার প্রবলেমটা মানে খুবই বেসিক প্রবলেম। তো বলেছে দ্য ওয়েভলেন্থ অফ এ সার্টেন লাইট ইন ভ্যাকিউম is 589 nanometer. Find its wavelength and velocity in a medium of refractive index 1.5. তো এটা একটু নিজেরা চেষ্টা করো, দেখি কেমন হয়। দেখো, হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে কিন্তু সবগুলো ফর্মুলা প্রুভ করা যায়। আগের দিন যে ফর্মুলাগুলো করাচ্ছিলাম, যে একটা স্পেরিক্যাল সারফেসে আলোর রিফ্রাকশন, ওই যে n2/v - n1/u = n2 - n1/r, হ্যাঁ, এগুলো কিন্তু সবই হাইগেন প্রিন্সিপাল দিয়ে প্রুভ করা যায়। তো সেটা এই মুহূর্তে দরকার নেই প্রুফগুলো, তো চাইলে দেখে নিতে পারো যদি কেউ ভুলে গিয়ে থাকো, যে কোনো বইতে এটা পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এবার এই প্রবলেমটা একটু দেখা যায়। প্রবলেমটা ওয়েভলেন্থ দেওয়া রয়েছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি, আচ্ছা না, ওয়েভলেন্থ ইন ভ্যাকুয়াম দেওয়া হয়েছে, আর একটা অন্য একটা মিডিয়ামে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, সেই মিডিয়ামের মধ্যে দিয়ে যখন লাইটটা যাবে, তার ভেলোসিটি আর ওয়েভলেন্থ কী হবে, কীভাবে করবো এটা? কীভাবে করা যেতে পারে এটা?
ভ্যাকুয়ামের লাইটের ভেলোসিটি কত হয়? তাহলে ইন ভ্যাকুয়াম ফ্রি স্পেস, তাহলে সেক্ষেত্রে আমাদের ভেলোসিটি অফ লাইট কত হবে? velocity of light in vacuum কত? c তাহলে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভ্যাকুয়ামে, ঠিক আছে। এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া রয়েছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি? স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ডিভাইড বাই স্পিড অফ লাইট ইন দ্যাট মিডিয়াম, তাই তো। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n ইকুয়াল টু কী হয়? c বাই v হয়। এখানে nটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই তো। সিটা কি? স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন পার্টিকুলার মিডিয়াম। ভেলোসিটি অফ লাইট in particular medium। তাহলে আমরা তো এটা জানি না, কিন্তু আমাদের কাছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে। তাহলে এখান থেকে ভিটা বার করে ফেলতে পারবো কি ইজিলি। কী হবে? c বাই n। তাহলে c ভ্যালুটা কত? 3 × 10⁸, আর এটা কত? 1.5, মানে 1.5 মানে জাস্ট 2 হবে এখান থেকে। 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার বেরিয়ে গেল যে ভেলোসিটি কত ওই মিডিয়ামে কত হলো না 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে যত বেশি ডেন্সার মিডিয়াম হবে তার ভেলোসিটি তত কমতে থাকবে। এটা খুবই অবভিয়াস ব্যাপার আর কি। এবার আমাদের কী বার করতে হবে? যে কি না ওয়েভলেন্থ বার করতে হবে। এবার ওয়েভলেন্থ বার করতে গেলে আমরা কি জানি যে ওয়েভলেন্থের সাথে ভেলোসিটির কি রেশিও? সি ইকুয়াল টু, হ্যাঁ বলো, সি ইকুয়াল টু আমরা কি জানি? নিউ ল্যামডা। যেখানে নিউটা কি? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে দেখো, আগের দিন একটা কথা বলেছিলাম যে একটা এমসিকিউ বোঝা ছিল যে লাইট রিফ্রাকশন হোক রিফ্লেকশন হোক যাই হোক না কেন, ফ্রিকোয়েন্সি অফ লাইট কিন্তু সবসময় একই থাকবে। তো সেইটা এখানে কাজে লাগাতে হবে যে ফ্রিকোয়েন্সি অফ লাইটটা কিন্তু রিমেইনস আনচেঞ্জড। এটা কি হবে? এটা অলওয়েজ রিমেইনস আনচেঞ্জড। তাহলে কী চেঞ্জ হতে পারে? সিটা চেঞ্জ হতে পারে আর ল্যামডা চেঞ্জ হতে পারে। ল্যামডা মানে হচ্ছে ওয়েভলেন্থ, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা করো। তাহলে আমি তো কী বার করতে হবে? ল্যামডা ইন দ্যাট মিডিয়াম। তাহলে প্রথমে আমার ফ্রিকোয়েন্সিটা বার করে নিই। এটা কী হবে দেখি। তাহলে নিউ ইকুয়াল টু কী হবে? সি বাই ল্যামডা। এটা প্রথম মিডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। প্রথম মিডিয়ামের ক্ষেত্রে দেখো ল্যামডাটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে সিও দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে বার করে ফেলি। কী হবে? 3 × 10⁸ ডিভাইড বাই এটা কত? 589, ন্যানোমিটারেই থাক, পরে দেখা যাবে। এটা হলো আমাদের নিউ, ঠিক আছে। এবার আমার অন্য মিডিয়ামে বার করতে হবে। অন্য মিডিয়ামের ক্ষেত্রে কী হবে? সাপোজ যদি অন্য মিডিয়ামের ক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে
সেমই থাকবে, সেটা কি হয়ে যাবে না ভি ডিভাইডেড বাই ল্যামডা, ওই মিডিয়ামের ক্ষেত্রে ধরে নাও ল্যামডা এম হয়ে গেল। তাহলে ভিটাও ক্যালকুলেট করা আছে, এটাও ক্যালকুলেট করা আছে, সেগুলো জাস্ট সাবস্টিটিউট করে দিলেই হবে। তাহলে আমাদের ল্যামডা এম কী দাঁড়াবে, ল্যামডা মানে এটা ব্যাপারে চলে আসবে, তাহলে ভি ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ আর এটা উপরে চলে যাবে ইন্টু 589, তাই তো। এবার ভির ভ্যালু আবার কত বেরিয়েছিল, 2 ইন্টু 10⁸, বসিয়ে দাও 2 ইন্টু 10⁸ ইন্টু 589 ডিভাইড বাই কত 3 ইন্টু 10⁸। এবার এটাকে কাটলে সেই 1.5ই আসবে, তার মানে আমাদের যেটা আসবে 589 ডিভাইড বাই 1.5, তাহলে এটা রাফলি আসবে হচ্ছে 392 কাছাকাছি। ঠিক আছে, তো এটা নিয়ারেস্ট অপশান যেটা থাকবে 392 সেটাই অপশানটা ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝা গেল। কারো কোনো অসুবিধা থাকলে বলতে পারো। ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই তো এই পর্যন্ত। স্যার ইন্টেন্সিটির ব্যাপারটা একবার বলবেন? কোনটা কোনটা ইন্টেন্সিটি, হ্যাঁ মানে আগের স্লাইডে যেটা বললাম তাই তো। হ্যাঁ হ্যাঁ দেখো, ইন্টেন্সিটি মানে কি, তো অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি মানে হচ্ছে যে অ্যামপ্লিটিউড স্কোয়ার, তাই তো। হ্যাঁ হ্যাঁ দেখো একটা ওয়েভ যাচ্ছে, এখনো এগুলো তো ডিটেলসে করাইনি। তাহলে অ্যামপ্লিটিউড মানে কি, কত দূর যাবে এটা অ্যামপ্লিটিউড হয়, তাই তো। তাহলে ইন্টেন্সিটি কী হয় না প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। এইবার দেখো এই ক্ষেত্রে কি বলেছি যে আইগেন কি বলেছিল, আইগেন প্রিন্সিপাল বলেছিল যে না একটা যখন আইসোট্রপিক মিডিয়ামে একটা ওয়েভ ফ্রন্ট যাবে, তাহলে তার সেকেন্ডারি ওয়েভলেটের স্পিড এবং ফ্রিকোয়েন্সি কী হবে, প্রাইমারি ওয়েভলেটের স্পিড ফ্রিকোয়েন্সির সাথে সমান হবে। তাহলে ইন্টেন্সিটি কীভাবে রিলেটেড, একটা প্রাইমারি ওয়েভ একটা সেকেন্ডারি ওয়েভের মধ্যে যে ইন্টেন্সিটি যে চেঞ্জটা হবে সেটা কীভাবে, তাদের মধ্যে রিলেশনটা কী হবে না ডিপেন্ড করবে তাদের অ্যাঙ্গেল, তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটা। এই অ্যাঙ্গেলটা কি, এই থিটাটা কি, যেটা হচ্ছে ধরো এই দুটো ওয়েভ ফ্রন্টের মধ্যে অ্যাঙ্গেল, ধরো একটা ওএ আর ওবি আছে, দুটো ইনিশিয়াল আর এক্সট্রিম দুটো এন্ডের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ইন্টেন্সিটিটা প্রপোর্শনাল হবে 1 + cos থিটা। এবার এটা প্রুফ যদি বলে কী করে এলো, সেটা কিন্তু প্রুফটা করে দেখাতে হবে। হ্যাঁ, এই অ্যাট দিস মোমেন্ট প্রুফটা করার দরকার নেই, তোমরা এটা মাথায় রাখবে যে হাইগেন্স প্রিন্সিপালে যখন এই সুপার পজিশনের কথা বলা হয়, তো দুটো ওয়েভ প্লেটের মধ্যে যে ইন্টেন্সিটির যে চেঞ্জটা হবে সেটা কী হবে না প্রপোর্শনাল টু 1 + cos থিটা। ঠিক আছে, তাহলে এইবার তোমার কাছে দেখো শুধুমাত্র থিটাটা থিটা সম্পর্কে আইডিয়া পেলেই হবে। তাহলে যদি দুটো উল্টো দিকে যায়, একটা ওয়েভ ধরো পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, একটা নেগেটিভ, মানে একটা পয়েন্টে ধরো এই সেম এই ধরো এই পয়েন্টটাতে B1 পয়েন্টটাতে, B1 পয়েন্টের অসিলেশন যদি এই দিকে হয় আর বি পয়েন্টের অসিলেশন যদি এই দিকে হয়, তাহলে এই B1 এই দুটোর মধ্যে যদি তোমাকে বলা হয় যে ইন্টেন্সিটি কেমনভাবে চেঞ্জ হবে, তাহলে তুমি এটা 1 + cos থিটা করে দিতে পারবে, কারণ দুটোর মধ্যে অ্যাঙ্গেল তুমি জানো, একটা যদি এই দিকে যায় একটা যদি এই দিকে যায়, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা এতটা অ্যাঙ্গেল হবে 180°। ঠিক আছে, তাহলে সেই 180° হলে কী হলো না থিটার বেলা তুমি 180° বসিয়ে দিলে, তার মানে এটা 0 হয়ে যাবে। এবার এটা অনেক কেস হতে পারে যে না থিটা = π/2 হলে কী হতে পারে, থিটা = 0 হলে কী হতে পারে, জাস্ট ওই থিটার জায়গাটায় পুট করে দেবে, বাদ বাকি 1 + cos থিটার ভ্যালুটা তোমাকে বার করতে হবে, তাহলে তুমি ইন্টেন্সিটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। বাদ অ্যাঙ্গেলটা স্যার বাকিটাকে দেওয়া থাকবে নাকি? হ্যাঁ, অ্যাঙ্গেলটা অবশ্যই, অ্যাঙ্গেল যদি নাও দেওয়া থাকে তাহলে কিন্তু ওটা ইন্ডিকেট করা থাকবে। যদি এখানে ডাইরেক্ট হয়তো তোমাকে লেখা থাকবে না যে অ্যাঙ্গেল = 180°, এরকম বলা হতে পারে যে দে আর ট্রাভেলিং অপোজিট টু ইচ আদার। তোমাকে বুঝে নিতে হবে অপোজিট টু ইচ আদার মানে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল 90°, সরি 180°। আবার যদি বলে দে আর ট্রাভেলিং পারপেন্ডিকুলার, একটার একটার সাথে পারপেন্ডিকুলার মানে কি, তাদের অ্যাঙ্গেল কী হবে 90°। যদি এক্স্যাক্ট অ্যাঙ্গেল না দেওয়া থাকে তাহলে কিন্তু ওইভাবে সামহাও তোমাকে বুঝিয়ে দেবে আর কি অ্যাঙ্গেলটা কত। আচ্ছা, তার মানে স্যার ফ্রিকোয়েন্সি আর স্পিড সেম থাকছে আর ইন্টেন্সিটি চেঞ্জ হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ওয়েভের মধ্যে। হ্যাঁ,
ইন্টেন্সিটি তো অবশ্যই চেঞ্জ হবে। দেখো এগুলো কিন্তু আবারও বলি হাইয়ার প্রিন্সিপাল কিন্তু আইডিয়াল কেস, হ্যাঁ এটা কিন্তু এক্সপেরিমেন্টালি সম্ভব নয় যে একটা প্রথম প্রাইমারি ওয়েভে যা হবে সেকেন্ডারি ওয়েভেরও ওয়েভ লেন্থ সেম হবে, এটা কিন্তু সম্ভব নয়। হুম, তো এটা একটা আইডিয়াল কেস আর কি, কিন্তু ইন্টেন্সিটিটা কিন্তু ক্যালকুলেট করা যেতেই পারে, কারণ কোর্সটি তো তোমাকে আইডিয়াল জিনিসপত্র থেকে করতেই পারে। ঠিক আছে, তো এই রিলেশনটা মাথায় রাখবে যে ইন্টেন্সিটি কীভাবে ভ্যারি করে অ্যাঙ্গেল, দুটোর মধ্যে অ্যাঙ্গেলের সাথে। ঠিক আছে, তখন এটা যে কোনো ওয়েবের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, বেশ না, তবে কন্ডিশনটা ওইগুলো ওই যে হোমোজিনিয়াস মিডিয়াম হতে হবে, আইসোট্রপিক মিডিয়াম হতে হবে, তা না হলে হাইগেস প্রিন্সিপাল তো ভ্যালিড হবে না। তো এইগুলো অ্যাকচুয়ালি কোশ্চেনে প্রোভাইড করাই থাকবে। বেশ, এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে তার বলতে পারো, নাহলে আমরা এগিয়ে যাবো আর কি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে ইন্টারফারেন্স। তো ইন্টারফারেন্স মানে কি, ইন্টারফারেন্স মানে দুটো ওয়েভের যে সুপারপজিশনটা। এবার তার আগে বলি যে সুপারপজিশন কি, প্রিন্সিপালের সুপারপজিশন কি। হ্যাঁ, তো প্রিন্সিপালের সুপারপজিশন মানে কি, যখন দুই বা তার বেশি একটা ডিস্টারবেন্স বা একটা ওয়েভ টাইপের প্যাটার্ন একটা পয়েন্টে এসে পড়বে, তাহলে সেই পয়েন্টের যে অসিলেশনটা সেটা কী হবে না, আইদার ওই দুটো যোগ হবে বা ওই দুটো বিয়োগ হবে। মানে অ্যাকচুয়ালি ভেক্টর সাম, দুটোর ভেক্টর সাম হবে। ঠিক আছে, সেটাকে বলা প্রিন্সিপালের সুপারপজিশন। এইবার যে তাহলে ইন্টারফারেন্স কাকে বলে, ইন্টারফারেন্স কী হবে, যে হয় মোনোক্রোম্যাটিক ওয়েভ। মোনোক্রোম্যাটিক ওয়েভ মানে কি, যে যে ওয়েভটা আসছে তার একটা পার্টিকুলার ওয়েভ লেন্থ নিয়ে আসছে। ঠিক আছে, ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি কোনো চেঞ্জ হচ্ছে না, একটা পার্টিকুলার কালারের লাইট আসছে, রেড আসলে রেড লাইট আসলে রেড আসছে, ব্লু এলে ব্লু আসছে, মিক্সচার অফ লাইট কিন্তু আসছে না। এটা মাথায় রাখবে যে মোনোক্রোম্যাটিক সোর্স মানে সোর্স থেকে শুধুমাত্র মোনোক্রোম্যাটিক লাইটই বেরোচ্ছে। যদি রেড লাইটের সোর্স হয় তাহলে শুধুমাত্র রেড লাইট, ওখানে অন্য কোনো লাইটের মিক্সচার কিন্তু আসছে না। এবার দুটো রেড লাইট এসে কিন্তু তারা একটা একটা সাথে সুপারপোজ করতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার যে হোয়েন মোনোক্রোম্যাটিক ওয়েভ অফ লাইট অফ টু সোর্সেস, হ্যাঁ, প্রসিড অলমোস্ট ইন দ্য সেম ডিরেকশন, মানে দুটো সেম ডিরেকশনে দুটো লাইট সোর্স আসছিল, তারা কী হলো সুপারপোজ অ্যাট এ পয়েন্ট আইদার ইন সেম অর ইন অপোজিট ফেজ। সেম ফেজ অপোজিট ফেজ মানে কি, ধরো দুটোই দুটোরই, ধরো সেম ফেজ অপোজিট ফেজ কীভাবে বোঝাবো, ধরো এই একটা ওয়েভ আছে, দুটো একই দশায় যদি এসে পড়ে, আর একটা যদি সেম ফেজ মানে কি একটা জাস্ট তার উপর দিয়ে ওভারল্যাপ হলো, একদম সেম, মানে যদি ফেজ চেঞ্জ হয় তার মানে কী হবে, এটা এইরকমভাবে যাবে, একটু জাস্ট শিফট হয়ে গেল, সেটা অ্যাকচুয়ালি ফেজ চেঞ্জ বা দশা পার্থক্য যেটা বলি আমরা। তাহলে কী হলো, আইদার ইজ সেম অর ইন অপোজিট ফেজ, তাহলে সেম ফেজ হতে পারে বা অপোজিট ফেজ। অপোজিট ফেজ হলে কী হবে, ঠিক উল্টোটা হবে, এইরকম। ঠিক আছে, তাহলে কী হলো, তারা এলো আইদার সেম ফেজে পড়লো অথবা অপোজিট ফেজে একটা পয়েন্টে সুপারপোজ করলো। তাহলে দ্য ইন্টেন্সিটি অফ দ্য লাইট অ্যাট দ্যাট পয়েন্ট উইল বি ম্যাক্সিমাম আর মিনিমাম অ্যাকর্ডিং অ্যাজ দ্য ওয়েভ মিট অ্যাট দ্য পয়েন্ট দ্য সেম আর অ্যান অপোজিট ফেজ। তাহলে দেখো যদি দুটো সেম ফেজে আসতো তাহলে রেজাল্টেন্টটা অনেকটা বেশি হয়ে যেত, এরকম একটা বড় অ্যামপ্লিটিউডাল ওয়েভ দেখতে পেতে। যদি অপোজিট ফেজে আসে মানে অপোজিট ফেজে আসে, তাহলে কি এইদিকে যতটা এইদিকে যতটা, তাহলে রেজাল্টেন্ট কী হবে, জিরো হবে। তাহলে এখান থেকে কী হবে, তাহলে আইদার ম্যাক্সিমাম হতে পারে অথবা মিনিমাম হতে পারে, দুটো কেস হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে ফেনোমেনা এটাকেই বলা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। আরেকবার বলি, এই ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে যে একটা ফেনোমেনা যখন একটা মোনোক্রোম্যাটিক সোর্সের লাইট, হ্যাঁ মোনোক্রোম্যাটিক লাইটের দুটো সোর্স থেকে অলমোস্ট সেম টাইমে সেম ডিরেকশানে আসবে এবং সুপারপোজ করবে একটা পয়েন্টে। কীভাবে সুপারপোজ করতে পারে, আইদার ফেজ সেম ফেজ অথবা অপোজিট ফেজ। তাহলে ওই পয়েন্টে যে ইন্টেন্সিটি যেটা হবে সেটা ম্যাক্সিমাম হবে কী হবে কখন না, যখন দুটো যদি সেম ফেজে থাকে তাহলে ম্যাক্সিমাম হবে, আর দুটো যদি অপোজিট ফেজে থাকে তাহলে ইন্টেন্সিটিটা মিনিমাম হবে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা অ্যাকচুয়ালি ওয়েভ নেচার, লাইটের যে ওয়েভ নেচার সেটা কিন্তু ইন্টারফারেন্স থেকে বোঝা যায় আর কি, যে ওয়েভ নেচার অফ লাইট। তো
তো এবার আমরা ওই থিওরি অফ ইন্টারফারেন্সটা পড়বো, যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে কেমনভাবে কীভাবে সুপারপোজ করে, তার ইন্টেন্সিটি কীভাবে হয়। হ্যাঁ, মানে ধরো দুটো ওয়েভ এলো, একটা এ অ্যামপ্লিচিউড নিয়ে, একটা A1 একটা অ্যামপ্লিচিউড, একটা A2 অ্যামপ্লিচিউড, তাহলে দুটো সুপারপোজ করার পরে অ্যামপ্লিচিউডটা কী হবে, সেখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো দেখো কথার কথা, এইটা আমাদের একটা সোর্স ছিল এস। হ্যাঁ, তাহলে এখান থেকে যদি পয়েন্ট সোর্স হয় তাহলে ওয়েভলেটগুলো কেমন হবে, স্ফেরিক্যাল হবে। তার সামনে একটা পর্দা রাখা আছে, পর্দাতে দুটো স্লিট আছে, এখানে একটা স্লিট, এখানে একটা স্লিট। তাহলে কী হবে, এখান থেকে লাইটটা আবার এরকম পয়েন্ট সোর্সের মধ্যে যাবে, এবার এই S2 ক্ষেত্রেও দিয়ে যাবে। তাহলে এই S1 S2টা কিন্তু দুটো সোর্স অফ লাইট হিসেবে কাজ করবে। তাহলে আমি ধরে নিলাম যে S1 থেকে যে লাইটটা বেরোলো তার যে ওয়েভ ইকুয়েশন y1 ইকুয়াল টু কী লিখলাম, A1 e⁻i ওমেগা টি মাইনাস কে x1। ঠিক আছে, আর যে S2 থেকে যেটা বেরোবে সেটাকে লিখলাম y2 ইকুয়াল টু কী লিখবো, ওটা ধরো তারপর ধরে নিলাম ওটার অ্যাম্পলিচিউডটা সেম নয়, ওটার অ্যাম্পলিচিউডটা আলাদা, ধরে নিলাম ওটার অ্যাম্পলিচিউড হচ্ছে A2 e⁻i ওমেগা টি মাইনাস কে x1 x2 জাস্ট দুটো আলাদা কোঅর্ডিনেট বোঝানোর জন্য, মানে যদি এই পয়েন্টে আমার সুপার পজিশন করতে হয় তাহলে এর ডিস্টেন্সটা অবশ্যই আলাদা হবে, সেই জন্য x1 x2 করা হয়েছে। তাহলে প্রিন্সিপাল অফ সুপার পজিশন অনুযায়ী কী হবে, অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ সুপার পজিশন কী হবে, y যে রেজাল্ট্যান্ট হবে এক পিতে, এটা কী হবে, দুটো যোগ হয়ে যাবে, y1 প্লাস y2। ঠিক আছে, এবার দুটো যোগ করে দাও। দেখো মানে এখানে জাস্ট একটা ছোটো ম্যাথামেটিক্স আছে, হ্যাঁ, এটা দেখো এখান থেকে কী হবে, e⁻i ওমেগা টিটা কমন চলে যাবে। তাও আমি পুরোটা করছি না, কারণ এখন অঙ্কগুলোটা বসে বসে করার কোনো মানে হয় না। A1 e⁻ i কে x1। তাহলে এই দুটোতে, এই দুটো যে মনোক্রোম্যাটিক লাইট, সেটা কী করে বুঝলে বলো তো, কোন কোয়ান্টিটিটা দেখে বুঝবে যে এই দুটো লাইট মনোক্রোম্যাটিক? এই যে বললাম যে মনোক্রোম্যাটিক হতে হবে, তারপর দুটো আমি ওয়েভ ইকুয়েশন লিখলাম, একটা সোর্স S1 থেকে y1 আর একটা সোর্স S2 থেকে y2। তাহলে এই দুটো ওয়েভ যে মনোক্রোম্যাটিক, এটা কী করে বুঝলে? এনিওয়ান? ওমেগাটা সেম। হ্যাঁ, কি সেম? কোনটা সেম? ওমেগা। হ্যাঁ, দেখো ওমেগার মধ্যে কি আছে, ফ্রিকোয়েন্সি আছে, ওমেগা মানে 2πn, আর কেটাও কিন্তু সেম, দুটো খেয়াল করে দেখো। কে এর মধ্যে কি আছে না, ওয়েভ লেন্থ আছে ল্যামডা, কে ইকুয়াল টু কী হয়, 2π/λ। ঠিক আছে, তাহলে এই জন্য ওই ল্যামডাটাও সেম, তার মানে সেম লাইটই যাচ্ছে। দুটো যদি সেম লাইট না হয় তাহলে কিন্তু প্রিন্সিপাল সুপার পজিশন করতে পারবে। আচ্ছা, তো এইখান থেকে অ্যাকচুয়ালি এইখান থেকে এগুলো জাস্ট এই e⁻x-টাকে সাইন কজ এরকম টার্মসে লিখতে হয়। তাহলে অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হচ্ছে ক্যাপিটাল A e⁻i ওমেগা টি মাইনাস ফাইটা হচ্ছে দুটোর মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা। আর এটা কি লেখা হয়, এটা হচ্ছে টোটাল অ্যামপ্লিচিউড, A² ইকুয়াল টু এরকম হয়, A1² প্লাস A2² প্লাস 2 A1 A2 cos k x2 মাইনাস x1। ঠিক আছে, এটা হবে হচ্ছে অ্যামপ্লিচিউড। এটাকে মানে এটা অ্যাকচুয়ালি A স্কোয়ার, তাই না, তো এটাকে বলা হবে হচ্ছে অ্যামপ্লিচিউড। অ্যামপ্লিচিউড A অফ রেজাল্ট্যান্ট, এটাকে কী বলবো,
ডিস্টারবেন্স বলতে পারেন। তাহলে রেজাল্টের মানে সুপারপজিশন করে যে অ্যামপ্লিটিউড পাওয়া গেল এ, সেটা কিন্তু এরকম দেখতে। এইবার আমরা কি জানি এই ইন্টেন্সিটি কি হয়, ইন্টেন্সিটি আই কি হবে প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, তাই তো? তার মানে প্রপোর্শনাল টু এইটা, তাহলে এটা ইকুয়াল টু কী হবে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2 a1 a2 cos কে এইটাকে লেখা হয় হচ্ছে cos ডেল্টা, ডেল্টাটা হচ্ছে ফেজ ডিফারেন্স। এটা হবে আমাদের ইন্টেন্সিটির ফর্মুলা। ডেল্টা কী হবে, ডেল্টাটাকে বলা হবে হচ্ছে ফেজ ডিফারেন্স, ঠিক আছে? তার মানে আমার ডেল্টা আমাদের কী ছিল, ডেল্টা মানে আমাদের ছিল যে কে ইন্টু x2 মাইনাস x1, তার মানে কেটা মানে কি 2π/λ ইন্টু x2 মাইনাস x1। এই x2 মাইনাস x1টাকে বলা হচ্ছে পাথ ডিফারেন্স। দেখো ডেল্টাটা ফেজ ডিফারেন্স, আর x2 মাইনাস x1 মানে কি, x2 মানে এখান থেকে এই ডিস্টেন্সটা, আর x1 মানে এখান থেকে এই ডিস্টেন্সটা। তাহলে এই x2 মাইনাস x1 এই কোয়ান্টিটিটাকে বলা হয় হচ্ছে পাথ ডিফারেন্স। ঠিক আছে, তাহলে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু কি 2π/λ ইন্টু পাথ, দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এটা কিন্তু 12-এর বইতে খুব বড় বড় করে লেখা আছে, দশা পার্থক্য সমান সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবে যে ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্সের মধ্যে রিলেশনটা কী, আর সব থেকে ইম্পর্টেন্ট ইন্টেন্সিটি রিলেশনটা কী। তো ইন্টেন্সিটি কী হবে না a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 ইন্টু কস ডেল্টা। কস ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স, যদি দুটোর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই থাকে তার মানে কস ডেল্টাটা যদি 0 হয়ে যায় তাহলে cos 0 1, তার মানে ওটা হয়ে যাবে a1 প্লাস a2 দ্য হোল স্কোয়ার। তাহলে সেখানে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে, আর যদি উল্টোটা হয় তাহলে এটা মিনিমাম হয়ে যাবে। তাহলে যদি ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা বার করতে চাই আই ম্যাক্স, তাহলে কী হবে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার, তাই না? ম্যাক্স হলে কী হবে, এটা 0 হয়ে যাবে, তার মানে এর ভ্যালুটা 1 হয়ে যাবে, তাহলে a1 প্লাস a2 হোল স্কোয়ার হয়ে যাবে। আর যদি মিনিমাম করি তাহলে কী হবে, এটা মিনিমাম করলে কী হবে, এটা ভ্যালুটা দেখো কস থিটার ভ্যালু কত হতে পারে, +1 থেকে -1, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি +1 হয়, মিনিমাম ভ্যালু -1, তাহলে এটা কি হয়ে যাবে a1 E1 মাইনাস, minus A2 whole square. হ্যাঁ। তাহলে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে ম্যাক্সিমাম এরকম কোশ্চেন থাকবে, দেখবে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি আর মিনিমাম ইন্টেন্সিটি রেশিও বার করো, ঠিক আছে? তাহলে কিন্তু এইভাবে করে দেবে, তাহলে ওই জেনারেল ফর্মুলাটা মনে রাখলে বাকিগুলো এমনি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওই জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু হতে গেলে কস থিটা ভ্যালুটা, কস ডেল্টা ভ্যালুটা 1 বসিয়ে দেবে, আর মিনিমাম হতে গেলে কস ভ্যালুটা -1 বসিয়ে দেবে, তাহলে ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, মিনিমাম ইন্টেন্সিটি পেয়ে যাবে। সিমিলারলি অ্যামপ্লিটিউড স্কোয়ার, অ্যামপ্লিটিউডও বার করতে পারো, হ্যাঁ, অ্যামপ্লিটিউড এ স্কোয়ার বেরোবে, তার স্কোয়ার রুট করে দিলে অ্যামপ্লিটিউড বেরিয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেল? কারোর কোনো কোশ্চেন আছে? বেশ, যদি না থাকে তাহলে আমরা কন্টিনিউ করবো। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর কি, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে সব কম্পিটিটিভ এক্সামগুলোতে, যে উইথ অফ দ্য ইন্টারফারেন্স ফ্রিঞ্জেস, মানে ইন্টারফারেন্স ফ্রিঞ্জেসের উইথ, ঠিক আছে? মানে কতটা, এই যে উইথ বলতে এইটা আর কি, এই XM, ঠিক আছে? তাহলে মানে কি বলো তো, এটা ধরো দুটো সোর্স, যে আগের ছবিটাই ছিল যে S1 সোর্স, এখান থেকে লাইটটা আসছিল, এটা হচ্ছে S2 সোর্স, সুপারপোজ করে এই পয়েন্টে গিয়ে সুপারপোজিশন হলো। তাহলে কী ধরে নেওয়া হলো যে এইটা আমাদের ওই সোর্সটা, এটা হচ্ছে স্ক্রিনটা, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্সটা ক্যাপিটাল ডি, আর দুটো যে সোর্স তাদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে স্মল ডি,
ঠিক আছে, এবার আমাদের কি বার করতে হবে না, এটা বার করতে হবে যে উইথটা, ঠিক আছে। উইথ মানে কি, ধরো একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে পরের ব্রাইট ফ্রিঞ্জের যে ডিস্টেন্সটা, বা উল্টোটা বলতে পারো একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আর একটা ডার্ক ফ্রিঞ্জের ডিস্টেন্সটা। এবার কখন একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে কখন একটা ডার্ক ফ্রিঞ্জ হবে না, সেটা সুপার পজিশনের উপর ডিপেন্ড করবে। যদি কনস্ট্রাক্টিভ সুপার পজিশন হয়, মানে দুটোই যোগ হয়ে গেল, তাহলে কি হবে, একটা ব্রাইট ফ্রিঞ্জ হবে। যদি ডিস্ট্রাকটিভ হয়, তার মানে একটা থেকে মাইনাস হয়, তাহলে সেটা কী হবে, একটা ডার্ক স্পট টাইপের হবে। তোমরা যারা ওই সোডিয়ামের এক্সপেরিমেন্টটা করেছো, হ্যাঁ, তা বিএসসি, তাহলে দেখবে যে একটা ওই হলুদ কালো এরকম একটা প্যাটার্ন টাইপের আসে, ঠিক আছে। তার মানে কি একটা ব্রাইট ফিল্ম বা একটা ব্রাইট ফিল্ম, যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালও থাকে ইয়াং মডুলাস বলছি, ইয়াংস এক্সপেরিমেন্টের যে ওটা করা হয়, ইয়াংস ব্রাইট ফ্রিঞ্জ, ঠিক আছে। তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু ওই দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স বা দুটো ডার্ক ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স, সেটা ক্যালকুলেট করা হয়। তো সেটা এখানে আমরা ক্যালকুলেট করবো। আমরা ধরে নিলাম যে পি পয়েন্টে ওই ডিস্টেন্সটা সেন্টার থেকে হচ্ছে এক্স দূরত্বে আছে। তো পুরো ক্যালকুলেশনটা করবো না, জাস্ট একটু রাফলি করার চেষ্টা করব। তাহলে দেখো, এইবার আমরা যদি এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করার চেষ্টা করি, সাপোজ এস টু পি, এই ডিস্টেন্সটা কী হবে, এই যে ত্রিভুজটা করে দাও, তাহলে এই যে ত্রিভুজটা, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা হচ্ছে অতিভুজ, তার মানে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। হ্যাঁ, এবার এই ডিস্টেন্সটুকু কত, টোটালটা হচ্ছে ডি, তাহলে এইটুকু ডি/2 হবে। তাহলে এস টু পি দ্য স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে কি, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, মানে ডি স্কোয়ার প্লাস এটা কি এক্স এম প্লাস ডি/2, তার রুট স্কোয়ার, এক্স এম প্লাস ডি/2, তার রুট স্কোয়ার। বোঝা গেল? এটা আশা করি সবাই বুঝতেই পেরেছো। এইবার যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা অ্যাপ্রক্সিমেশন ধরা হয় যে না, পর্দাটা অনেক দূরে অবস্থিত, তার মানে ডি ইজ ভেরি ভেরি গ্রেটার দেন স্মল ডি। স্মল ডিটা কী ছিল আবার বলি, স্মল ডিটা হচ্ছে S1 S2 দুটো সোর্সের মধ্যে যে ডিস্টেন্স, এটা হচ্ছে স্মল ডি। আর ক্যাপিটাল ডিটা হচ্ছে যে এই সোর্স থেকে স্ক্রিনের মধ্যে ডিস্টেন্সটা। তাহলে ধরে নেওয়া যে স্ক্রিনের ডিস্টেন্সটাও এটার থেকে অনেকটা বেশি, তাহলে এবার এইটাকে ওই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করে দেওয়া যেতে পারে। ডিটাকে কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে S2P, তাহলে যেটা দাঁড়াবে, মানে জাস্ট এটা রুট করে দিতে, তাহলে রুট করে দিলে যেটা দাঁড়াবে এটা হচ্ছে যে ডি কমন নিলে থাকবে 1 প্লাস এক্স এম প্লাস ডি/2 ডিভাইড বাই ক্যাপিটাল ডি পুরোটা স্কোয়ার টু দি পাওয়ারে হাফ, ঠিক আছে। এটা হবে S2। সিমিলারলি S1Pটাও করা যেতে পারে। S1Pটা কী হবে না, এই ডিস্টেন্সটা কত হবে, একই রকমভাবে করবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটা কী হবে, দেখো S1P মানে কী হবে, এইখানে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করতে হবে, তাই না। তাহলে কী হবে, আগেরটা কী ছিল, এক্স এম প্লাস ডি/2 হয়েছিল, এখানে কী হবে এক্স এম মাইনাস ডি/2, কারণ এই ছিল ডিস্টেন্সটুকু করতে হবে। তাহলে এটা করে ফেলো, তাহলে একই রকমভাবে পুরোটা আর করছি না, এটা হবে 1 প্লাস, তাহলে এইখানে জাস্ট এটার মাইনাস চলে আসবে, এক্স এম মাইনাস ডি/2 বাই ডি তার হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এবার যেহেতু এটাকে খুব ধরে নেওয়া যে ডি ইজ ভেরি গ্রেটার দেন ডি, তার মানে হাফ ফ্যাক্টরটা এখানে চলে আসবে, হাফ ফ্যাক্টর এখানে চলে আসবে, যেটার মধ্যে যাচ্ছি না। তাহলে আমরা যদি দুটো যদি ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে করতে চাই, তাহলে কী হবে, S2P মাইনাস S1P ইকুয়াল টু কী হবে, এম ল্যামডা। এমটা কি, এমটা হচ্ছে এমতম ব্রাইট ফ্রিঞ্জ, mth অর্ডার ব্রাইট ফ্রিঞ্জ, ঠিক আছে। মানে এমতম ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে তাহলে কী হবে, এম ল্যামডা হবে 1 হলে 1 ইন্টু ল্যামডা, 2 হলে 2 ইন্টু ল্যামডা, এটার উপর এমতম হলে এম ইন্টু ল্যামডা, কারণ আমরা এখানে ধরে নিয়েছি যেটা এম নাম্বার, ঠিক আছে। তাহলে যেটা দাঁড়ালো এই দুটো এখানে সাবস্টিটিউট, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এরকম,
এক্স এম ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে এখান থেকে আমাদের এক্স এম এর ভ্যালুটা কী দাঁড়ালো? এক্স এম এর ভ্যালুটা দাঁড়ালো হচ্ছে যে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি আর একটা এম আছে, ঠিক আছে, এটা এক্স এম গেল। এবার যদি আমরা এক্স এম প্লাস ওয়ান মানে এর ঠিক পরের ব্রাইট ফ্রিঞ্জটা, মানে এর পরে কোথায় হবে এটা যদি করি তাহলে এম এর জায়গায় কী করবো? এম প্লাস ওয়ান বসিয়ে দেবো। এম প্লাস ওয়ান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ঠিক আছে। তাহলে যদি আমি ফ্রিঞ্জ উইথ বার করতে চাই, উইথ, তাহলে কী হবে? দুটো ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিস্টেন্স মানে এইটার থেকে এইটার ডিস্টেন্সটা আমরা বার করবো। তাহলে কী হবে? এক্স এম প্লাস ওয়ান মাইনাস এক্স এম, এগুলো যা সাবস্ট্রাক্ট করে দেবো। তাহলে কী দাঁড়াবে? এখান থেকে দাঁড়াবে হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা অ্যাকচুয়ালি ফ্রিঞ্জ উইথ, এটাকে বিটা দিয়ে ডিনোট করা হয়। ম্যাক্সিমাম প্রবলেমগুলো এই ফর্মুলাটা দিয়ে হয়ে যাবে। তাহলে ফ্রিঞ্জ উইথ বিটা ইকুয়াল টু কি? ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে যে সোর্স থেকে স্ক্রিনের মধ্যে ডিস্টেন্স, আর স্মল ডিটা কি? স্মল ডিটা হচ্ছে দুটো যে সোর্স আছে তাদের মধ্যে ডিস্টেন্স এস ওয়ান এস টুর মধ্যে। তো এই কোনো না কোনো ইনফরমেশান দেওয়া থাকবে, সেইগুলো আর কি তোমাকে মেজার করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফ্রিঞ্জ উইথটাই বার করতে দেয়, ঠিক আছে। ঠিক আছে, এটা এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ঠিক আছে। আচ্ছা, এবার ফ্রিঞ্জ উইথ তো গেল, এবার ওই ফ্রিঞ্জ শেপটা কেমন হবে, ঠিক আছে, মানে ফ্রিঞ্জের শেপটা কেমন হয় সেগুলো অ্যাকচুয়ালি হাইপার বলয়েড টাইপের হয় এরকম দেখতে। তো এরও প্রুফ আছে, তো সেগুলো অ্যাকচুয়ালি দরকার নেই। তো এইটাকে বলা হচ্ছে হাইপার বলয়েড। হাইপার বলয়েডস। তো এর ইকুয়েশনটা এরকম আসে, ইকুয়েশনটা আমি লিখে দিচ্ছি। y ইকুয়াল টু প্লাস মাইনাস ডি স্কোয়ার মাইনাস ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই ডেল্টা স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স। ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে যে এই এস টু পি মানে এস ওয়ান পি, এটাকে ডেল্টা লেখা হয়, দুটোর মধ্যে ডিস্টেন্সটা। তো এটা হচ্ছে হাইপার বলয়েডের ইকুয়েশন। ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট ইকুয়েশনটা এরকম দেখতে হয়। যদি বাই চান্স কোনো এমসিকিউতে এরকম কোশ্চেন আসে যায় যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট হাইপার বলয়েড ইকুয়েশন, যদিও এরকম আসাটা খুবই আনএক্সপেক্টেড, তাও পোস্ট কেস, তাও হাইপারবলিকগুলো এরকম দেখতে হয় আর কি, ঠিক আছে। এই ডেল্টা এক্স মানে ওই ল্যামডার উপরে ডিপেন্ড করবে, মানে ওই ডেল্টাটাই, ঠিক আছে। তাহলে কী হতে পারে? এটা জিরোর জন্য, এবার এটা মাইনাসের দিকে গেলে নিচের দিকে কার্ভেচারগুলো নিচের দিকে যাবে, তার মানে কার্ভেচার নিচের দিকে মানে কি? তার যে অরিজিনটা ধরে নেওয়া হবে নিচের দিকে। তাহলে দেখো এই যে এস ওয়ান এস টুটা কিন্তু সেম, এই যে এস ওয়ানটা মানে এই সোর্সটা এই যে এখানে, আর এই এস টুটা এখানে। তাহলে যে প্যাটার্নগুলো হবে এই দুটোর মিডিলে এরকম দেখতে দেখতে হবে, এই দিকে কয়েকটা যাবে, এই দিকে কয়েকটা যাবে, ঠিক আছে, বোঝা গেল? মানে এটা অ্যাকচুয়ালি অনেকগুলো সার্কেল সার্কেল টাইপের দেখতে হবে, যে কনসেন্ট্রিক অনেকগুলো সার্কেল হবে, একটা ব্রাইট হলে পরেরটা ডার্ক হবে। তারপরে তোমরা নিউটনস রিং এক্সপেরিমেন্ট করেছো, তো সেটাই অনেকটা এরকমই, কিন্তু সেটাও কিন্তু ইন্টারফারেন্সের উপরেই ডিপেন্ড করে। ইয়াংস এক্সপেরিমেন্টটাও সেম, মানে একটা ব্রাইট পরেরটা ডার্ক এরকম করে করে যাবে, বোঝা গেল? তো এই ইন্টারফারেন্স থেকে প্রচুর জিনিসপত্র আছে, তো সবগুলো তো করানো সম্ভব না। সিলেবাসে সবগুলোই মেনশন করে দেওয়া রয়েছে, ফেনেল বায়োপ্রিজম, ইয়ং এক্সপেরিমেন্ট। আমি জাস্ট সবগুলোর আউটকাম একবার একবার করে বলে চলে যাব। তো এরপরে যেটা আমরা করবো পরের দিন, তো সেটা অ্যাকচুয়ালি ফেনেল বায়োপ্রিজমটা করতে হবে। ফেনেল বায়োপ্রিজম থেকে অনেক কোশ্চেন এসেছে,
বা ওই ফেনেল বায়োপ্রিজমের ক্ষেত্রে একটা থিকনেস ক্যালকুলেশনটা ওইটার ফর্মুলাগুলো মনে রাখতে হবে, মানে একটা সোর্সের মধ্যেখানে যদি আরেকটা কাঁচের স্ল্যাব নিয়ে আসা হয়, হ্যাঁ তাহলে কীরকম হয় সেটা দেখতে হবে। বা ওই লয়েড মিরর, তার ক্ষেত্রে যে কোশ্চেনগুলো, নিউটন স্প্রিংয়ের ক্ষেত্রে কোনটা ব্রাইট ফ্রিঞ্জের উইথ কত হবে, ডার্ক ফ্রিঞ্জের উইথ কত হবে, সেইগুলো একটু দেখতে হবে। হ্যাঁ, বা রেডিয়াসটা কত হয়, ঠিক আছে। হোয়াইট লাইটের ক্ষেত্রে কী হবে, মনোক্রোম্যাটিক লাইটের ক্ষেত্রে কী হবে, কোন ধরনের সারফেস হবে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আসে। তো এই আপাতত আজকের ক্লাসটা এই পর্যন্তই রেখেছি। বাকি ক্লাসে আর একটা ক্লাস থাকবে, ইন্টারফারেন্সটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ডিফ্রাকশনটা শুরু করবো। মানে মোটামুটি অপটিক্সটা শেষ করতে আরও 2 থেকে 3টে ক্লাস লাগবে। তারপর এরপরে ডিফ্রাকশন আছে, আর হচ্ছে পোলারাইজেশন অফ লাইট আছে। তো পোলারাইজেশন লাইট ওই এম থিওরির ওই পার্টের মধ্যেই চলে যাবে, তো ফলে ওটা ওইটার মধ্যেও করে নেওয়া যেতে পারে। ইন বিটুইন আমি আর একটা কোশ্চেন সেট বানিয়েছি আর কি, মানে এই ওয়েভ অপটিক্স অসিলেশন এই রিলেটেড। তো সেটা আমি কালকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সেটা ইন বিটুইন তোমরা করবে, মানে যতদূর পড়ানো হয়েছে তার উপরে, যেগুলো পড়ানো হয়নি সেখান থেকে আমি কোনো কোশ্চেন রাখিনি, তো সেইগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করবে। আর যেগুলো পারবে না সেগুলো আমরা ক্লাসে সলভ করবো আর কি। স্যার মাইক্রোসফট ইন্টারফেরোমিটার আছে, ফেব্রি প্যারট ইন্টারফেরোমিটার আছে। হ্যাঁ আছে তো। তো ইন্টারফারেন্সটা হয়ে গেলে ওইগুলো একবার করে করিয়ে দেবো। জাস্ট দেখো ওইগুলোর এখন ওই মেকানিজম পড়ার মতো অত সবগুলোই আছে, জেমিনস ইন্টারফেরোমিটারও আছে, মাইকেলসনও আছে, ঠিক আছে। সবগুলোই আমাদের একবার করে পড়তে হবে। তো আমি চেষ্টা করবো যে এই সবগুলো একবার ব্রিফলি বলে যাওয়ার, মানে সেগুলোর ফিল্ডসগুলো কেমন হয়, বা অ্যাপ্লিকেশানগুলো কী, ঠিক আছে, বা যে ওয়ার্কিং ফর্মুলাগুলো সেইগুলো করার চেষ্টা করবো। ইন্টারফেরোমিটারের একটা আলাদা চ্যাপ্টার আছে যদিও, ফেব্রি পেরোট আছে কি সিলেবাসে? ফেব্রি প্যারট আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, ফেব্রি পেরোটটা পরের দিন একটু দেখিয়ে দেবো। ফেব্রি পেরোটের ক্ষেত্রে অনেক কিছুই আছে, শার্পনেস টার্পনেস ওগুলো সবই তাহলে থাকবে। শার্পনেস অফ না ওইগুলো নাই স্যার, ওইগুলো নাই। শার্পনেস মাইকেলসন আর নেই। ফেব্রি প্যারট। আচ্ছা, কিন্তু ওই ফেব্রি পেরোটের ওইগুলো নেই তো, রিজলভিং পাওয়ার, ক্রোমাটিক রেজোনেন্স ওইগুলো নেই তো? ঠিক আছে, মেনশন করে না। ঠিক আছে, আমি একবার তো চেক করে নেবো, কারণ প্রবলেম আসলে ওখান থেকে আসবে, কোথা থেকে আসবে, হ্যাঁ ইন্টারফারেন্সের ওই ফর্মুলাটা থেকে। ঠিক আছে, আমি তা ওই ফর্মুলাগুলো করিয়ে দেবো আর কি, যদি বাই চান্স ওখান থেকে আসে। মেইনলি অ্যাপ্লিকেশানের পয়েন্ট অফ ভিউ থেকে আসতে পারে, ওয়েভলেন্থ কীভাবে মাপা হয়, ঠিক আছে। আর এখানে আর কিছু নেই। তারপরে আছে যেটা, আছে রিজলভিং রিজলভিং পাওয়ার আছে। সেটাই তো বলছিলাম, রিজলভিং পাওয়ার না থাকলে ওখান থেকে কী কোশ্চেন আসবে। ঠিক আছে, আমি রিজলভিং পাওয়ারের ফর্মুলাগুলো পরের দিন করিয়ে দেবো। প্রুফগুলো করার দরকার নেই, তোমরা জাস্ট যে বই ফলো করো সেখান থেকে তো ফর্মুলাগুলো এক জায়গায় করবে, বা আমি তো ক্লাসে শুধু ফর্মুলাগুলো এক জায়গায় করিয়ে দিই, সেটা তোমরা খাতায় এক জায়গায় লিখে রাখবে ইন্টার চ্যাপ্টার ওয়াইজ করে। ইন্টার ইন্টারফারেন্স এখান থেকে ওই কিছু ওই অঙ্ক দেখি ওইখানে থাকে না, মেন যেটা সবসময় পড়ে আর কি, যে ওই বাংলাতেই বলছি, ওই আলোকপটি কোন অবস্থানে আছে বা অন্ধকার পটি কোন অবস্থানে আছে, তাদের দূরত্ব এরকম একটা থাকে না অঙ্কগুলো, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। দেখো সেটাই তো ফ্রিঞ্জ উইথ, মানে যেটা আমরা এই বিটা বার করলাম, হ্যাঁ সেটাই তো। হুম। দেখো এই বিটাটা কী ছিল, বিটাটা আমাদের ছিল যে দুটো ব্রাইট ফ্রিঞ্জ, মানে দুটো আলোকপটির মধ্যে দূরত্ব, ঠিক আছে। তাহলে দুটো আলোকপটি ইকুই স্পেস হবে, হ্যাঁ তারপরেরটা ঠিক ডবল হবে। বা এই সেম জিনিসটা কিন্তু যে তুমি দুটো ব্রাইটের মধ্যে না করে তুমি দুটো ডার্কের মধ্যেও করতে পারো, একই একই রেজাল্ট আসছে। এবার যদি বলে একটা ব্রাইট আর একটা ডার্কের মধ্যে জাস্ট কী হবে, এটা হাফ হবে, হ্যাঁ। তো সেটা প্রবলেম ওয়াইজ দেখে দেখে করতে হবে। তো এরকম প্রবলেম কিছু করার চেষ্টা করবো পরের দিন আমরা। তোমরাও যদি কিছু প্রবলেম পাও তো বলতে পারো, সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে ইন্টারফারেন্স মোটামুটি আরেকটা ক্লাসে সব শেষ হয়ে যাবে। তারপরে ডিফ্রাকশানটা পড়তে হবে। তারপরে ডিফ্রাকশানের অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার আছে তো সিলেবাসে, যদিও পুরোটা নেই। আর পোলারাইজেশন পুরোটাই আছে। আর একটা স্যার বলছি স্যার, যেগুলো এইচএসে আছে সেইগুলো একটু হালকা করে ইয়ে করলে হবে, যেগুলো বিএসসি লেভেল সেগুলো একটু যেন ডিপলি বলে। আমাকে তো বলা হলো যে একটু অ্যাডভান্স লেভেলে পড়াবে। হ্যাঁ স্যার, বিএসসি গুলো স্যার বেশি অ্যাডভান্স পড়া, কারণ ওইগুলো তো স্যার ভুলে গেছি, অনেকদিন হয়ে গেছে। এবার তোমরা ঠিক করো কী করবে। আমাকে একবার বলা হলো যে না একটু শর্ট করে পড়াতে, তাই পড়াচ্ছিলাম। আমাকে বলা হলো একটু অ্যাডভান্স লেভেলে পড়াতে, তাই পড়াচ্ছি। তোমরা হ্যাঁ যেরকম স্যার বলছো। অ্যাডভান্স লেভেল পড়াবেন, মানে যেগুলো এইচএস এর টপিকস আছে
সেইগুলো একটু স্পিডে বলে গেলেও হবে। আর যেগুলো বিএসসি বা এমএসসির আছে সেইগুলো একটু স্যার ধরে ধরে একটু বেশি ইয়ে করে পড়ায়। বেশ। তো এইখানে আশা করি এখানে বিএসসিতে কি বলে 11-12-এর মতো কিছুই, তবে 11-12-এ এই ফ্রিঞ্জুই যে ফর্মুলা ওই এলিমেন্টগুলো 11-12টা বলতে গেলে বেশি আছে ওই মানে সরি মানে গ্রাজুয়েশন অ্যাকচুয়ালি সব থেকে বেশি আছে ওই ইলেকট্রনিক্স সলিড স্টেট ফিজিক্স এইগুলোই আর কি মেন গ্রাজুয়েশন আর কি। মডার্ন ফিজিক্সটা পুরোটাই গ্র্যাজুয়েশন আছে। আর এখানে এই অপটিক্সের অল্প কিছু আছে বিএসসি, বাকি ঠিক আছে ম্যাক্সিমামটাই। সলিড স্টেট আর একটা ইলেকট্রনিক্স প্রায় বলতে গেলে সলিড স্টেট ইলেকট্রনিক্স পুরোটাই ভাই ওই গ্রাজুয়েশনের আর কি, মানে 11-12-এ ইলেকট্রনিক্স খুব একটা বেশি নেই। ঠিক আছে, আজকে ক্লাসে আর কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? না বেশ বেশ, ঠিক আছে, আমি এটা শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেটা পরের ক্লাসে বলতে পারো। আর আমি ওই মক টেস্টটা শেয়ার করে দেবো, তোমরা নিজে প্র্যাকটিস করো। ঠিক আছে ঠিক আছে, যদি আর কোনো কোশ্চেন না থাকে আজকে ক্লাসটা তাহলে এখানে